উনি বিস্ময় নিয়ে আমার দিকে তাকিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করছেন, কিন্তু আগামাথা কিছুই ওনার মস্তিষ্কে ঢুকছে না। আমি হতবিহ্বল করে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। একটু একটু হাসিও পাচ্ছে। ওনার মুখটা দেখার মতোই হয়েছিল। রাতের খাবারটা আমি বেড়ে দিল ওনাকে গম্ভীর চাহনিতে আমাকে দেখছেন আর কিছু একটা বোঝার চেষ্টা করছেন। বারবার নজর যাচ্ছে আমার গলার দিকে। আমি তাকে কিছুই বুঝতে না দিয়ে বলে উঠলাম, কি হয়েছে? বসে আছেন কেন? তোমাকে তার কৈফিয়ত কেন দেব? কারণটা বারবার বলতে ভালো লাগছে না। তুমি কি সবসময় এমনই তারা, যে আমার সাথে যেরকম ব্যবহার করে আমি ঠিক সেরকম ব্যবহার ফিরিয়ে দিই? কারো হাতের পুতুল হয়ে থাকতে আমার মন চায় না, শুধু আপনার বেলায় কেন যে পুতুল হয়ে আছি বুঝতে পারছি না। উনি খাবার মুখে দিয়ে বললেন, তাহলে চলে গেলেই পারো। আমি ওনাকে আর চোখে দেখলাম। বললাম, ছেড়ে যেতে চাইলেই কি ছেড়ে যাওয়া যায়? কেন যাবে না? আপনি তো পুরুষ মানুষ, তাই আমার কষ্টটা বুঝবেন না। উনি কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি আর কিছুই বললাম না। উনি উঠে চলে গেলেন। বাবা মা না থাকায় আমি আলাদা ঘরে থাকলাম, উনিই আমাকে ঘরে আমার জায়গা দিল না। সেদিনের পর অনেকগুলো দিন কেটে গিয়েছে। বাবা মা প্রতিনিয়ত ফোন করে ছেলের খোঁজখবর নিচ্ছেন, আমারও নিচ্ছেন। ছেলের মাঝে এতদিনে কি কি চেঞ্জ এসেছে সেগুলো আমি ওনাদের জানালাম। সেগুলো জেনে ওনারা ভাবলেন হয়তো খালি বাসায় আমার সাথে সময় কাটাচ্ছে, তাই অর্ণির ঘর থেকে বেরিয়ে আসছেন ধীরে ধীরে। তাই ওনারা আর ফিরছেন না ইচ্ছে করেই। ধূসরের মূলত আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলাটা কমেছে, আর কারণে অকারণে আমাকে রেগে যাওয়াটা কমেছে। কারণ তিনি চাইলেও ওনার অর্ণির প্রতি কঠোর দৃষ্টি নিক্ষেপ করতে পারেন না। আর আমি তো অর্ণিরই আরেক অংশ। নেশা করার স্বভাবটা কাটেনি, বরং রাত হলেই এসবে বোধ হয়ে থাকেন। সেজন্য আমি ওনার আশেপাশেও যাই না। এছাড়া বেশ ভালোভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল, 3 বেলার খাবারটা ঘরেই খান। অবশ্য সুযোগ পেলে আমায় কটূক্তি করতেও ছাড়ত না। পদে পদে বুঝিয়ে দিত আমি খারাপ আর স্বার্থপর মেয়ে। মাঝে মাঝেই আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকতেন, আমি সামনে গেলেই কেমন ছটফট করে পালাতে চাইতেন। আমি বুঝতাম না কেন এমন হয় ওনার। একদিন দুপুরে খেতে বসে ওনাকে বেশ অন্যরকম লাগছিল। ছটফট করছিল যেন। পুরো খাবার না খেয়ে উনি অর্ধেক খেয়েই উঠে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, উঠলেন যে? খাবারটা শেষ করুন। উনি ধপ করে আবার চেয়ারে বসে পড়লেন। চেহারায় ভীষণ অস্বস্তি। নতমুখে জিজ্ঞেস করলেন, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সঠিক জবাব দিবে? আমি অবাক হয়ে বললাম, জি বলুন। তোমার গলায় কিসের দাগ ছিল? আমি থতমত খেয়ে বললাম, কই কিসের দাগ? ওটা তো এমনি। তুমি সত্যটা বলছো না আমায়? সেদিনও এড়িয়ে গেছ। তারপর আবার চুপ করে থাকলেন। দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন, দেখো, আমি অর্ণিকে খুব ভালোবাসি। ও আমার ঠিক কতটা জুড়ে আছে সেটা বলে বোঝানো আমার দ্বারা সম্ভব নয়। ওর চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না। তাই আব্বু আম্মুর মুখের দিকে তাকিয়ে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আমি আজকাল নেশায় ডুবে গেছি, কখন কার সাথে কিরূপ ব্যবহার করছি আমার মনে থাকছে না। আমি আমার সত্তাতেই নেই, তাই বলে রাখছি আমার পক্ষে কখনোই তোমাকে মেনে নেওয়া সম্ভব হবে কিনা জানি না, কিন্তু আমাদের মধ্যে কিছু হতে দিও না। কারণ আমি সেটা মানব না। আর তোমাকেও আমি খুব ঘৃণা করি, কারণ তুমি খুব স্বার্থপর। ওনার কথাগুলো শুনে কান্নাগুলো আমার গলায় আটকে আছে। যে কোনো মুহূর্তেই তা উপচে পড়বে। তবুও স্বাভাবিকভাবেই বললাম, আমি স্বার্থপর?
প্লিজ এটা নিয়ে কথা বাড়িও না। আমি তোমার সাথে তর্কে যেতে চাই না। আমিও চাই না। কিন্তু আপনি বরাবর আমাকে সব দোষ দিয়ে যাবেন আর সেটা আমি মেনে নেব, তা তো হয় না। কারণ ভুলটা তোমারই বেশি। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। ওনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে সব রান্নাবান্না গুছিয়ে আবার এলাম। উনি সোফায় বসে আছেন চিন্তিত মুখে। আমি সেখানে গেলাম এবং ওনাকে কঠোর গলায় বললাম, আজের একটা বিহিত হয়ে যাক। উনি হতভম্ব হয়ে বললেন, কিসের বিহিত? দেখুন, আমি বরাবরই বাস্তবে বিশ্বাস করে গেছি। আবেগকে কখনোই প্রশ্রয় দিতে চাইনি, কিন্তু অর্নি চলে যাওয়ার পর থেকে না চাইতেও আমাকে আবেগকে বরণ করে নিতে হচ্ছে। এতে আমার নিজের কাছে নিজেকেই অচেনা লাগছে, আমার ভাবমূর্তি কমে যাচ্ছে। নিজেকে 15 বছরের কিশোরী মনে হচ্ছে। আমাদের বিয়ে হয়েছে 1 মাসও হয়নি, কিন্তু আপনি প্রতিনিয়ত আমার সাথে রুডলি বিহেভ করে যাচ্ছেন। এর কারণটা আজও জানতে পারিনি, প্লিজ খোলাসা করে বলুন আমার দোষটা ঠিক কোথায়? উনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে বসে রইলেন। এক পর্যায়ে উঠে চলে যেতে নিলেই আমি তাকে আটকালাম। পেছনে থেকে ওনার হাত টেনে ধরে বেশ শান্তভাবেই বললাম, উত্তর দিয়েই যেতে হবে। তোমার দোষ, তুমি স্বার্থপরের মতো আমায় বিয়ে করেছ। করে লাভটা কি হলো? লাভ ক্ষতির হিসেবটা তুমি ভালো জানো। কিন্তু আমার লাভের লাভ কিছুই তো হলো না, সবকিছু আপনি ভোগ করলেন একা। আর আমি হলাম দোষের পাত্রী। আমি কি এতই ঠুনকো? আপনি কি ভাবেন যে আমি বানের জলে ভেসে এসেছি? কি করেছি আমি? আপনি কিছুই করেননি। আমিই বোকা ছিলাম। আপনাকে অর্নির ঘর থেকে বের করে আনার জন্য আব্বু আম্মু আমাকে ইউজ করে গেছেন। অর্নির কথা ভেবে আমিও সেটা করে গিয়েছি। বিনিময়ে আমি কি পেয়েছি? আপনার এই বিশাল সম্পত্তি? নাকি টাকা পয়সা? না, সেসব কিছুই পাইনি। পেয়েছি আপনার অবজ্ঞা, অবহেলা, বিষাক্ত কথাবার্তা আর হয়েছি ভোগের সামগ্রী। আমার সব স্বপ্ন বিসর্জন দিয়ে আপনার সেবায় মত্ত ছিলাম, বিনিময়ে আমাকে স্বার্থপর উপাধি পেতে হল। ভালো অনেক, তাই না? তারপর একটু থেমে অভিমানের ঠেলায় বললাম, সবকিছুর জন্য দায়ী অর্নি, আমি কখনোই ওকে ক্ষমা করব না। নিজে চলে গিয়ে আমায় এমন এক নরকে এনে ফেলল যে আমি তার উত্তাপ সহ্য করতে করতে ক্লান্ত, বড্ড ক্লান্ত। উনি ভ্রুকুটি করে আমাকে দেখছেন। আমি কথাগুলো বলতে বলতে হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠলাম। উনি কি কখনো বুঝতে পারবেন না যে আমি ওনাকে একটু হলেও ভালোবেসে ফেলেছি? না, কোনোদিন বুঝবে না। কান্না থামাতে আমি দৌড়ে ঘরে চলে গেলাম। উনি নির্বাক হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন। ঘরে এসে কাঁদলাম অনেকক্ষণ। নিজের কষ্টটা আর একা বইতে পারছি না আমি। ধূসরের কাছে আমি আজও একই রয়ে গেলাম, স্বার্থপর। চোখমুখ মুছে রাতের খাবার না খেয়েই আমি দোতলার কোণের একটা ঘরে শুয়ে পড়লাম। এখন আমি এটাতেই থাকি। দরজায় দাঁড়ালে বিপরীত দিকে থাকা ধূসরের ঘরটা দেখা যায়। কাল হাত থেকে পড়ে চশমাটা ভেঙে গেছে, মাথাটা বড্ড ব্যথা করছে। কান্নাকাটি করার ফলে ক্লান্ত হয়ে গেছি, খুব তাড়াতাড়িই ঘুমিয়ে পড়লাম। ধূসরকে দেখার কোনো ইচ্ছেই হল না। ভোরের মিষ্টি রোদ চোখে পড়তেই আমার ঘুম ভেঙে গেল। আড়মোড়া ভেঙে উঠে বসলাম। শাড়ির আঁচল পিঠের নিচে পড়ে আছে। আল্লাহ! তাড়াতাড়ি তুলে নিলাম, শাড়িটা ঠিক করলাম। চুলগুলো হাত খোপা করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। খুব স্বাভাবিকভাবেই চানাস্তা তৈরি করলাম। 9টা বেজে গেল কাজ করতে করতে। নাস্তা ডাইনিংয়ে রাখতেই ধূসর নেমে এলো। চুল উস্খুস্কো, চোখমুখ ফোলা ফোলা। টলমল পায়ে সিঁড়ির রেলিং ধরে নামছে।
আমি শুধু তাকিয়ে রইলাম। বললাম, আপনার খাবার দিচ্ছি, খেয়ে নিন। উনি ততক্ষণে নেমে এসে টেবিলে বসেছেন। বললেন, আমি ফ্রেশ হইনি, পরে ফ্রেশ হবেন, আগে খেয়ে নিন। আমি তো সারা সকাল আপনার জন্য বসে থাকব না। উনি অদ্ভুত কণ্ঠে জবাব দিল, ন, অর্নি হলে বসে থাকত। আমি কটমট করে বললাম, আমি তো আপনার অর্নি নই। ইভেন আমি আপনার কিছুই হই না। তাই আমার কাছে এসব আশা করবেন না। জানো, আমি কিন্তু বাবা হতাম। এই কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। কি বলছে উনি? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, বাবা হতেন মানে? হু, অর্নি প্রেগন্যান্ট ছিল? হুম। আপনি এটা আমাদের বলেননি কেন? বলে কি হতো? অর্নিকে ফিরিয়ে দিতে পারতে? আর আমাদের সন্তানকে? জানি না আমি। এক্সিডেন্টের দুদিন আগেই জানতে পারলাম আমাদের সন্তান আসতে চলেছে। বাসায় খবরটা জানাতে চেয়েছিলাম, কিন্তু অর্নি বলল ও সবাইকে সারপ্রাইজ দিবে। আর আসার পথেই তো আমাকে জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা দিয়ে দিল, ছেড়ে চলে গেল আমায় ছেড়ে। আমি হতবিহ্বল হয়ে বসে রইলাম। উনি চায়ে চুমুক দিতে দিতে বললেন, কাল রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি? তোমাকে বলতেই তো নিচে এলাম। ওহহ। আপনি কিন্তু আজকাল আমার সাথে অনেক কথাও বলেন, অনেক ফ্রি মাইন্ডেড। উনি খোঁচাটা ধরতে পারলেন। রেগে বললেন, বলি। কারণ বাসায় কথা বলার মতো কোনো মানুষ নেই। আমাকে আপনার মানুষ মনে হয়? বাহ, সরি, মিস্টেক হয়েছে। আসলে তুমি মানুষ নও, তুমি একটা ডিমপাড়া মুরগি। হা হা। আমি উঠে চলে যেতে নিলাম। উনি ধমকে বললেন, বসো এখানে, কথা শেষ হয়নি। আমি বসলাম। রাগটা গিলে নিয়ে শক্ত হয়ে বসে রইলাম। কথাগুলো বলার সময় ওনার চোখগুলো স্বপ্নালু হয়ে উঠল। থমথমে গলায় বলতে থাকলেন, খুব সুন্দর একটা বাগান, মিঠা রোদ্দুরে ছেয়ে আছে চারপাশ। ঘাসের উপর আমি একা বসে আছি। হঠাৎই অর্নি এলো। ওর কোলে একটা ফুটফুটে বাচ্চা, আমাকে বলল বাচ্চাটার খেয়াল রাখতে। কিন্তু আমার কোলে না দিয়েই হাওয়ায় মিলিয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, অর্নি এসেছে মানে? কোথায় ও? স্বপ্ন ছিল, কিন্তু অনুভূতিটা খুব বাস্তব। আমি বুঝতে পারছি না ও কি জন্য এসেছে আর বাচ্চাটাকে আমার কোলে না দিয়ে কেনই বা চলে গেল। মানে কি এর? আমি হেসে বললাম, মানেটা আমি বলি? বলো। আপনি বাচ্চা সামলাতে পারেন না, সেটা অর্নিও বুঝে গেছে। তাই আপনার কোলে না দিয়েই চলে গিয়েছে। হা হা। উনি রেগে বললেন, স্টপ ইট। আমি জানি ওটা আমাদের সন্তান ছিল। আমি দেখেছি বাচ্চাটা কি নিষ্পাপ। আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি মজার ছলে বললাম, আচ্ছা, স্বপ্নের মেয়েটা অর্নি না হয়ে যদি আমি হই? কারণ আমাদের চেহারা তো এক। আপনি হয়তো ধরতে পারেননি ওটা অর্নি না আরুনি ছিল। আর আরুনির কোলে একটা বাচ্চা। উনি আমার দিকে কড়া চোখে তাকালেন। গম্ভীর গলায় বললেন, ওটা যদি তুমি হতে তাহলে আমি কখনোই বাচ্চাটাকে নিতে চাইতাম না। আমার মুখ থেকে হাসিটা উধাও হয়ে গেল। বললাম, কেন? নিতে চাইতেন না কেন? আমি তোমার কোনো কিছুই চাই না, আর বাচ্চা? হা হা, সেটা তো নয়ই। তোমার থেকে কে সন্তান চেয়েছে? আমার সন্তান শুধু অর্নির হবে, অন্য কারোর নয়। মনে রেখো আরুনি। দিগন্ত জুড়ে আকাশ আতরঙা হাসিমাখা রংধনু। ভোরবেলাই আকাশের এমন রূপে মুগ্ধ হলাম।
শেষ রাতের দিকে বৃষ্টি হয়েছিল। ঠান্ডায় জমে যাবার মতো অবস্থা তখন। কম্বল মুড়ি দিয়েও দুচোখের পাতা এক করতে পারিনি। হঠাৎ কফির তৃষ্ণা পেল আমার, উঠে নিচতলার রান্নাঘরে গেলাম। কাউকে দেখতে না পেয়ে নিজেই এক মগ কফি তৈরি করলাম। চিনি ছাড়া ব্ল্যাক কফি, খেতে দারুণ লাগে আমার। আজকের ধোয়া উঠা গরম কফিটার দিকে তাকিয়ে ওর খুব ইচ্ছে করছে ধূসরের উপর ছুঁড়ে ফেলতে। কিন্তু তিনি এখন সামনে নেই। না হলে ঠিকই ওনার হাতে ফেলতাম আর পোড়া লাল চামড়াটা দেখতাম মন ভরে। ব্যাটা আমার সাথে পাঙ্গা নিস? নেশাখোর। মনে মনে হাজারো গালি দিয়ে আবিষ্কার করলাম আমার নিজেকে খুব হালকা লাগছে। কেমন পৈশাচিক আনন্দ হলো আমার। কিন্তু ভাবনাটাকে দমিয়ে রেখে আকাশের সৌন্দর্য দেখায় মনোযোগী হলাম। পূর্ব দিকে লালচে সোনালি সূর্যদেব উকি দিচ্ছে। বৃষ্টিতে সতেজ হওয়া প্রকৃতি বাতাসে দুলছে। বাগান থেকে ভুরভুর করে আসছে হাসনাহেনার সুবাস। ধূসরের নাকি খুব অপছন্দ এই সুবাসটা। কারণ তিনি জানেন আমার খুব ভালোবাসে হাসনাহেনার সুগন্ধ। আর যেটা আমার পছন্দ সেটা ধূসরের কোনোদিনই পছন্দ নয়। বিপরীত মেরুর একজন মানুষ সে। আজকের ভোরটা আমার জীবনের সেরা সকালের সূচনাগুলোর একটি যেন। মনটা আজ ভীষণ উৎফুল্ল কোনো এক অজানা কারণেই। বাবা মা ফিরেছেন 3 দিন হল। ওদের সামনে ধূসর আমার সাথে কোনো খারাপ ব্যবহারই করেননি। তিনি বুঝাতে চান যে উনি ভালো হয়ে গেছেন। এমনকি আমাকে ওনার ঘরে থাকার পারমিশন অবধি দিয়েছেন। যদিও সম্পর্কটা আমাদের ভেঙে যাওয়ারই মতন। আমি ওনার খুব করে খেয়াল রাখছি, ওনার পোশাকাশাক ধুয়ে দিই, পছন্দের খাবার তৈরি করি, ভালো ব্যবহারও করি। উনি এগুলোর কোনো দামই দেন না। দুপুরে মায়ের সাথে হাতে হাতে ঘর গুছিয়ে দিচ্ছিলাম, ধূসর বাবার সাথে এক আত্মীয়ের বিয়ে খেতে গেছে। যেতে তো রাজিই হননি, জোর করেই নিয়ে যাওয়া হয়েছে। মা জিজ্ঞেস করলেন, ধূসর কি এখনো আগের মতোই? না, পাল্টেছে তো খানিকটা। কবে যে পুরোপুরি শোক কাটিয়ে উঠতে পারবে? খুব দ্রুতই। আমি চলে গেলেই বোধহয় উনি ঠিক হয়ে যাবেন। মা চমকে বলল, তুমি চলে গেলে মানে? আমি হেসে বললাম, আসলে উনি তো আমার জন্যই এমন করে। তাই বলছি আমি দূরে চলে গেলেই ভালো। এটা হয় না কিছুতেই। সে মানুক আর না মানুক তোমাদের দুজনের বিয়ে হয়েছে। অর্ণির প্রতি ও যতটা সিরিয়াস ছিল, তোমার প্রতি ততটাই থাকা উচিত। উনি সিরিয়াস হবেন না মা। মা আর্তনাদ করে বললেন। তাই বলে তুমি চলে যাবে? তুমিও কি মানো না ও তোমার স্বামী? আমি খানিক চুপ থেকে ক্ষীণ কণ্ঠে বললাম, বিয়ে যখন হয়েই গেছে আমি মানিয়ে নিতে চেষ্টা করেছি এবং করছি। কিন্তু উনি তা করছেন না। আর এমন হলে কোনো সম্পর্ক টিকবে আপনিই বলুন? তুমি কি বিয়েটা ভেঙে দিতে চাও? আমি বললাম, না, শুধু দূরে চলে যেতে চাই। কেন মা? যেখানে আমার সম্মান নেই সেখানে আমার দম বন্ধ হয়ে আসে। মা অপরাধী গলায় বললেন, আমাদের প্রতি তোমার কোনো অভিযোগ থাকলে নির্দ্বিধায় বলে ফেলো মা, শুধরে নেওয়ার চেষ্টা করব। আসলে ছেলের জন্যই আমাদেরকে স্বার্থপর হতে হয়েছে। আমি মায়ের কাছে গিয়ে ওনার হাত দুটো মুঠোয় নিলাম। হাসি মুখে বললাম, আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই আর কেনই বা থাকবে বলুন তো? আপনারা যথেষ্ট ভালোবাসেন আমায়, আমি শুধু আপনার সাইকো ছেলেটার কথা বলছি। দেখেন না আমাকে দেখলেই এমন করে তাকায় যেন চিবিয়ে খেতে পারলে ওনার মনোমস্তিষ্ক শান্তি পাবে। রাত হলেই মাতাল হয়ে আমার কাছে আসবে, দিন হলেই বলবে তোমাকে আমার চাই না। বলুন তো আমি কি এতই ফেলনা? কথাগুলো বলেই খেয়াল করলাম ওনার চোখে পানি। কেঁদে কেঁদেই আমাকে বললেন, তুমি যাই বলো, আমাদের ছেড়ে কোথাও যাবে না।
না হলে আমি এবার ঘর সংসার ছেড়ে বনবাসী হব। ছেলে থাকুক তার ইগো নিয়ে। আপনারা কেন ছেড়ে যাবেন? এটা আপনার বাড়ি, আপনার সংসার। আমার দিন ফুরিয়ে গেছে, এখন তো সবই তোমার। আমার ছেলেকে ভুল বুঝো না তুমি মা, দরকার হলে আমি ওকে বোঝাবো। তার দরকার নেই, উনি ওনার মতো চলুক। জানেন সেদিন আমায় কি বলল? মা উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি? আমি দীর্ঘশ্বাস ফেলে মাকে সেদিনের ঘটনাটা খুলে বললাম। শুনেই মা রেগে গেল। তীক্ষ্ণস্বরে চেঁচিয়ে বলল, মানে? কি ভেবেছেটা কি ও? জীবনটা এতই সহজ? তোমাকে সে বিয়ে করেছে আর বাচ্চা মানবে না? আরুনি, তুমি কি ওকে বলনি যে সেদিন রাতে কি হয়েছে তোমাদের মধ্যে? আমি মাথা নিচু করে না বোধক জবাব দিল ম। উনি আমার কাঁধে হাত রেখে গাঢ় নিঃশ্বাস ফেলে বললেন, বলে দাও মা। বলে দেব? হু। তারপর জানে ও কি করবে। উনি কিন্তু আমাকে কবার জিজ্ঞেসও করেছিলেন এ বিষয়ে। তুমি বলনি কেন? যদি আমাকে সুবিধাবাদী ভাবে। ভাবাভাবির কিছু নেই, ওর উপর অবশ্যই তোমার অধিকার আছে। তুমি সুবিধার হও আর যাই হও, সে কেন তোমাকে জোর করল? দোষটা সম্পূর্ণ ধূসরের। আমি অবাক হয়ে বললাম, মানে? সে কেন নিজেকে সামলাতে পারল না? থাক মা, তোমাদের বিয়ে হয়েছে এতদিন হল। তোমার বাবা ফোন করেছিল, ওই বাসায় তো যাওয়া হয়নি এখনো। ধূসর ফিরুক ওর সাথে কথা বলে দেখি। উনি যাবে না আমি নিশ্চিত। আমার উপর ছেড়ে দাও বিষয়টা। আচ্ছা। রাতের বেলা ঘুমানোর জন্য আমি নিচে বিছানা করছি এমন সময় ধূসর ঘরে আসলেন। চোখে মুখে বিরক্ত ভাব, যেন এই দুনিয়ার সব প্রাণী, আকাশ বাতাস ওনাকে জ্বালাচ্ছে। দরজা লাগিয়ে সোজা ওয়াশরুমে ঢুকলেন। গোসল সেরে বেরুলেন। পরনে টাওয়াল। আমি চোখমুখ কুঁচকে বললাম, আপনার কি কোনো লজ্জা নেই? নির্লজ্জ কোথাকার। উনি রেগে বললেন, এখানে নির্লজ্জের কিছু নেই। বাট ইউ আর শেমলেস ইউরসেলফ। আপনার মাথা। বাড়ি যাবে বলে খুব আনন্দ হচ্ছে তাই না? যাবে তো যাও, মাঝখান থেকে আমায় ফাঁসিয়ে দিল। আমি ভাব নিয়ে বললাম, বিয়ে করেছেন আর ফাঁসবেন না, এমনটা হয় নাকি? কিছুদিন পর তো আমার আঁচল ধরে বসে থাকবেন, চোখে হারাবেন। উনি জ্বলন্ত চোখে তাকিয়ে বললেন, নো নেভার। দেখা যাবে। উনি হুট করে আমার চশমা খুলে নিয়ে মেঝেতে আছাড় মারলেন, যার ফলে সেটা ভেঙে গেল। আমি রেগে বিছানা থেকে উঠে ওনার সামনে দাঁড়িয়ে চিল্লিয়ে উঠলাম। একটানে ওনার টাওয়াল খুলে দিয়েই বুঝতে পারলাম কি ভয়ানক কাণ্ড করে বসেছি। উনি আহাম্মকের মতো চেয়ে আছেন, আমি ভয় উল্টো ঘুরে দাঁড়িয়ে আছি। মনে মনে সব সূরা আওড়াতে লাগলাম। ইয়া আল্লাহ, মাফ করুন, এটা আমি কি করে বসলাম? উনি দ্রুত টাওয়ালটা পরে নিয়েই রেগে বললেন, হোয়াট দ্য হেল আরুনি? তোমার মাথায় কি সেন্স নেই? এত বড় ধাড়ি মেয়ে হয়েও এসব করতে তোমার লজ্জা করল না? আমার মানসম্মান নিয়ে টানাটানি। থাপ্পড় খাবার খুব শখ হয়েছে বুঝি? আনসার মি। আমি কাঁপতে কাঁপতে বললাম, আপনি আমার চশমা ভাঙলেন কেন? তেজ কমবে না তাও। স্টুপিড কোথাকার। আমি জ্বলে উঠলাম। কটমট করে বললাম, আপনার নিজের দোষটা দেখে পড়ে আমার উপর চিৎকার করবেন বুঝলেন? ইউ আর সো। বাক্যটা শেষ না করেই চুপ করে গেলাম। গিয়ে মেঝেতে পাতানো বিছানায় শুয়ে পড়লাম। উনি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি কাঁথার ভিতর মুখ লুকালাম। উনি ততক্ষণে বিছানায় উঠে বসেছেন। ড্রিঙ্কস নেওয়ার পায়তারা করছেন।
মায়ের কথাগুলো মনে হতেই কিছু একটা ভাবলাম। হঠাৎ করেই আমি কাঁথার ভিতর থেকে মুখ তুলে বললাম, রাতে এসব গিলবেন না। এই সময় আপনি নিজের মধ্যে থাকেন না। যদি কিছু ঘটে যায় তখন কিন্তু আমার দায় নেই। এই 3 দিনও আপনি মাতাল হয়ে কত কিছু করেছেন। এবার এসব বন্ধ করুন। উনি অবাক হয়ে বললেন, কত কিছু করেছি মানে? আমি শান্তস্বরেই বললাম, একজন স্বামী স্ত্রীর মধ্যে যা হয় আপনি তাই করেছেন। তাই আজ সতর্ক করে দিল ডোন্ট কাম টু মি। উনি তৎক্ষণাৎ আমার কাছে এসে আমাকে টেনে তুললেন। বিস্মিত হয়ে বললেন, তার মানে বিয়ের দিন রাতে? হু, সেদিনও? উনি আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল মাথা চেপে ধরে জোরেই বললেন, তুমি সত্যিই একটা সুবিধাবাদী লোভী মেয়ে আরুনি। তোমার প্রতি আমার ধারণাগুলো একটু হলেও পাল্টেছিল, কিন্তু সেসব তুমি নিজেই ভুল প্রমাণ করে দিল। আমি বারবার তোমাকে জিজ্ঞেস করার পরেও তুমি আমাকে প্রশ্নের উত্তর দাওনি, আর আজ এসব বলছ। কি করে পারলে আমার অসহায় অবস্থার সুযোগ নিতে? বলো। আমি শুধু চুপ করে ওনার কথাগুলো শুনে গেলাম। ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ায় খাটের কোণাতে পড়ে মাথায় বাড়ি খেয়েছি, তার উপর চশমাও নেই। মাথাসহ পুরো শরীর বড্ড ব্যথা করছে, শরীর অসাড় হয়ে আসছে। মাথাটা ভার ভার লাগছে। আমি কাঁদছি না একটুও। ভীষণ খারাপ লাগছে, কিন্তু ওনাকে সেটা বুঝতে দিচ্ছি না। ঠিক আগের জায়গায় গিয়ে শুয়ে পড়ে শরীরে কাঁথা টেনে নিলাম। আস্তে করে বললাম, এখন কিছু বলতে পারছি না। আমি ঘুমাবো। বলার মতো কোনো মুখ নেই বলেই লুকাচ্ছ। আমি কথা বাড়াতে চাচ্ছি না, আপনি ঘুমিয়ে পড়ুন। ভালো মানুষ সাজা হচ্ছে তাই না? বেশ ভালো অ্যাক্টিং। হু, জানেন তো, আমার ভীষণ ইচ্ছে ছিল হিরোইন হওয়ার। কিন্তু অভিনয় জিনিসটাকে আমার এত অপছন্দ যে হিরোইন হওয়াটা আর হয়ে ওঠেনি। ভিলেন হয়ে আমার জীবনে প্রবেশ করেছ। এত কিছু জানি না। লাইটটা অফ করে দিন। ঘুম পাচ্ছে আমার। উনি আমার নর্মাল বিহেভিয়ারে আরও রেগে গেলেন। এক গ্লাস পানি এনে আমার উপর ছুঁড়ে মারলেন। আমি ধরফরিয়ে উঠে দাঁড়ালাম। শাড়ি ভিজে একাকার। ওনার দিকে মিটিমিটি করে তাকানোর চেষ্টা করছি। জানি না তখন আমার কি হলো, আমি ওনাকে কাছে টেনে আনলাম এবং ওনার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল ওনাকে ঝাপটে ধরলাম এমনভাবে যে আমাকে ছাড়াতেই পারছেন না। নিজের এত শক্তি দেখে আমিই অবাক। খানিকক্ষণ পরে ওনাকে ছেড়ে দিয়ে দেখলাম উনি রাগী এবং বিস্মিত চাহনিতে আমার দিকে তাকিয়ে আছেন। ধমকে উঠে জিজ্ঞেস করলেন, এটা কি করলে তুমি আরুনি? আদর করলাম। তোমার সাহস তো কম নয়। জি, আমি বড্ড সাহসী। এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব অসভ্য মেয়ে। আমি বিকারগ্রস্ত মানুষের মতো বললাম, আমি কাছে গেলেই অসভ্য, আর আপনি আমার কাছে এলে সেটা সভ্য বুঝি? তোমাকে আমি এই অধিকার দিইনি যে আমার সাথে এমন করবে। আমিও দিইনি। ফ্রিতে আমায় ইউজ করেছেন সবাই, এবার আমি খানিকটা উসুল করলাম। বাজে মেয়ে কোথাকার। জানতো। ঘুমিয়ে পড়ুন। বেশি রাত জাগা ভালো নয়। তোমার পারমিশন নিয়ে চলতে হবে নাকি? আমি দুর্বোধ্য হাসলাম। মাথা ব্যথা ক্রমশই বাড়ছে। ভীষণ ক্লান্তিতে আর এক পাও ফেলবার শক্তি নেই আমার। ধপ করে নিচে বসে পড়লাম। অবশেষে চারপাশ অন্ধকার হয়ে এলো আর আমি জ্ঞান হারালাম। ড্রিম লাইটের নীলাভ আলোয় ঘরটাকে মায়াপুরী লাগছে। চারপাশের গুমোট অন্ধকার আর জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে আমি শিউরে উঠছি বারবার। মাথাটা ভার হয়ে আছে। শরীর নাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলাম। এ কি? আমি নড়তে পারছি না কেন?
আরও একবার ঘরটা পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম আমি বিছানায় শুয়ে আছি। অবাকের চরম শিখরে পৌঁছালাম যখন দেখলাম আমি ধূসরের বুকে শুয়ে আছি। ঘেমে নিয়ে একাকার আমি। বেশ ভালোই লাগছিল এভাবে থাকতে। মৃদু আলোয় ওনার মুখটাকে কি নিষ্পাপ দেখাচ্ছে। চুলগুলো কপালের কাছে লেপ্টে আছে। আমি হাত দিয়ে সরিয়ে দিল খপ করে আমার হাত চেপে ধরে অস্ফুটস্বরে বলে উঠলেন, ঘুমাও অর্নি। আমার মনে পড়ে গেল কিছুক্ষণ আগের কথা। এখনো অর্নি? আরুনি তার কিছুই নয়। তৎক্ষণাৎ আমি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানায় উঠে বসলাম। তাতে ওনার ঘুম ভেঙে গেল। চোখ কচলে উঠে বসে বাতি জ্বালালেন। উদ্বিগ্ন গলায় বললেন, ঠিক আছো এখন? কেন? আমার কি হয়েছিল যে আমি ঠিক নেই বলে মনে হলো? তুমি তো জ্ঞান হারিয়েছিলে। ওহহ, বিছানায় এলাম কিভাবে? উনি কাচুমাচু করে বললেন, আমি নিয়ে এসেছি। আমি কড়া চোখে জিজ্ঞেস করলাম, কেন? তোমাকে অসুস্থ দেখাচ্ছিল। ভাবলাম নিচে শুলে কষ্ট হবে, তাই নিয়ে এসেছি। হায় ধূসর, আপনি শুধু আমার শারীরিক কষ্টটার কথাই ভাবলেন? আমার মনের উপর দিয়ে যে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করছেন না কেন? আপনার নামটার মতোই কি আপনার হৃদয়ও ধূসর মেঘের রূপ ধারণ করেছে? এত নিষ্ঠুর কেন আপনি? কথাগুলো মনে আসতেই আমার চোখ ভিজে উঠল। ছোট্ট করে বললাম, থ্যাঙ্কস। বলেই নিচে এসে শুয়ে পড়লাম। উনি বললেন, চাইলে ওপরে এসে শুতে পারো। আমি এখানেই ঠিক আছি। আপনি আজ ছাইপাশ গিলেননি? উনি ধীর কণ্ঠে বললেন, না খাইনি। ভালো। খানিক নীরবতা পালন করে উনি জিজ্ঞেস করলেন, তোমার কি শরীর খারাপ? জ্ঞান হারিয়ে ফেললে যে? এত খোঁজ নেওয়ার কিছু নেই বলে আমি পাশ ফিরে শুলাম। সারাটা রাত নির্ঘুম কাটল। চোখের পানিতে বালিশ ভিজে একাকার। ধূসর বিছানায় ঘুমে মগ্ন। সব কথা বলে দিয়ে নিজেকে একটু হালকা লাগছে। কিন্তু আর নয়। আর কিছুদিন ধূসরের সামনে থাকলে আমি পাগল হয়ে যাব। কাল বাড়ি যাব ভেবেই কান্নাটা আরও গাঢ় হল। সকালবেলা খুব স্বাভাবিকভাবেই সবার সঙ্গে বসে নাস্তা খেলাম, ঘর গুছালাম। বাগানের গাছগুলোতে পানি দিয়ে এলাম। সম্প্রতি আমি একটা বিড়াল পুষি। নাম রেখেছি কিশমিশ। ও একমাত্র আমার সময় কাটানোর প্রধান মাধ্যম। ধূসর দুচোখে ওকে সহ্য করতে পারে না। বিড়াল দেখতে পারে না এমনটা নয়, শুধুমাত্র এটা আমার বলেই। তার উপর একদিন ওর কোলে উঠে মলত্যাগ করেছিল, একদিন খিমচা দিয়েছে, বারান্দার গাছগুলো কামড়িয়ে ফালাফালা করেছে আর একবার ওনার ভাগের ইলিশ মাছটা খেয়ে নিয়েছিল। তারপর থেকেই কিশমিশ ওনার শত্রুতে পরিণত হয়েছে। কাল সন্ধ্যায় ও কিশমিশকে ধমক দিয়েছে কারণ বেচারির বেবি হবে। ওকে বাইরে কোথাও রেখে আসতে বলেছে। আমি আর মা ওনার প্রতিবাদ করেছি আর বাবার বকা শুনে উনি কিশমিশকে বের করে দিতে পারেননি। আমি বিজয়ীর হাসি হাসছিলাম আর উনি চোখ রাঙিয়ে বলেছিলেন, কিশমিশের সাথে তোমাকে বের করে দিতে পারলে শান্তি পেতাম। দুজনেই অসহ্য। আজ কিশমিশকে ফেলে যেতে হবে, খুব খারাপ লাগছে। ওকে খাবার দিতেই ফ্যালফ্যাল করে আমার দিকে তাকালো যেন কিছু বলতে চায়। তখন ধূসর সিঁড়ি দিয়ে নামছিল। কিশমিশ একবার ওনার দিকে একবার আমার দিকে তাকায়। ধূসরকে নামতে দেখে আমি সেখান থেকে চলে এলাম। আমাদের বাসার সবার জন্য মা নানারকম খাবার দাবার, দই মিষ্টি দিয়ে দিল। ধূসরও যাবে। সন্ধ্যায় আমরা রওয়ানা হলাম। মা বারবার বলে দিল খুব তাড়াতাড়ি যেন ফিরে যাই। গাড়িতে আমি পেছনের সিটে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম।
পুরোটা সময় সন্ধ্যাবেলার শহরটাকে উপভোগ করে রাত 8টায় আমাদের বাসায় এসে পৌঁছালাম। আব্বু আম্মু, চাচিমা, ফুপিরা আমাদের দেখে খুব খুশি হলেন। ঘটা করে খাবারের আয়োজন করলেন। আমি স্বাভাবিকভাবেই সবার সাথে বসে খেলাম। ধূসরও। কথাবার্তা খুব কমই হলো সবার সাথে, কিন্তু ধূসরের সাথে আজ সারাদিনেও আমি একটা কথা বলিনি। আমার বকবক শুনে এতদিনে অভ্যাস, হঠাৎ করেই কথা বন্ধ করে দিয়েছি, এজন্য হয়তো ওনার খুব আনিজি লাগছিল। দুবার আমার সাথে কথা বলতে এসেছিল। আমি এড়িয়ে গেছি। কি দরকার কথা বলে মায়া বাড়ানোর? রাতের বেলা আমি আম্মুর সাথে ঘুমানোর বায়না করলাম। সবাই ধূসরের সাথে থাকতে জোর করছিল, কিন্তু আমি সে কথায় পাত্তা না দিয়ে মায়ের সাথে ঘুমাবো বলে গো ধরলাম। বাধ্য হয়ে আব্বু অন্য ঘরে চলে গেলেন। রাতের বেলা আম্মুকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলছি। আম্মু গভীর ঘুমে মগ্ন, এক হাতে আমায় আগলে রেখেছে। মনে জমে আছে ধূসরের প্রতি হাজারো অভিমান, উনি তো একবার হলেও বলতে পারত ওনার সাথে থাকতে। প্রতিরাতে নেশার ঘোরে হলেও আমাকে নিজের বুকে জড়িয়ে ধরে ঘুমাতেন। উনি কি কখনোই বুঝতে পারবেন না আমি এতে কতটা সুখী ভাবতাম নিজেকে? এই 2 মাসে আমার অভ্যাসে পরিণত হয়েছেন উনি। এটা কি উনি জানতে পারবেন না কোনোদিন? মানুষের জীবন কতই না বিচিত্র। ধূসরের মতো এরকম একটা মানুষকে সবাই নিজের জীবনসঙ্গী হিসেবে আশা করে, কিন্তু আমি কখনোই করিনি। এরপরও নিয়তির লিখন মেনে নিয়েছি। কিন্তু ওনার এই দুর্ব্যবহার আমার আর সহ্য হচ্ছে না। অথচ আমাদের মেয়েদেরকেই সবসময় সবকিছু মানিয়ে চলতে হয়। কারণ আমাদের ধৈর্য শক্তি বেশি। এই ধৈর্য শক্তির কারণেই কি আমাকে সব অন্যায়, অবহেলা মুখবুজে সহ্য করতে হবে? একটা শিক্ষিত, স্টাবলিশ মেয়ে হয়েও আমাকে সবাই প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছে। কেন? আমার কি মন নেই? আমার চাওয়া পাওয়া থাকতে পারে না? সেটা কি অপরাধ? অর্নি তো মরে গিয়ে বেঁচে গেল আর আমি? ওর বোন বলেই সব এসে আমার ঘাড়ে পড়ল। আমি এত সব যন্ত্রণা নিয়ে কি করে বেঁচে থাকব? মরে যেতে ইচ্ছে করছে আমার। আমি মরে গেলে কি উনি খুব সুখে থাকবে? ওনার হৃদয়ের মোহিনী তো অর্নিই থাকবে। আমি কখনো অর্নির সাথে ওনার হৃদয়ে জায়গা নিতে পারব না? মেঘমুক্ত আকাশ, মিষ্টি রোদের ঝলকানিতে দূরের বাড়িগুলো চকচক করছে। আকাশে উড়ে চলেছে সাদা বকের দল, তাদের গন্তব্য বহুদূর। ডানা মেলে ছুটে চলা সাদা বকের দলের এই দৃশ্যটা বেশ চমৎকার। আমারও ভীষণ ইচ্ছে করছে সব পিছুটান ছেড়ে, পার্থিব চাওয়া পাওয়ার হিসাবনিকাশ চুকিয়ে দিয়ে ওদের সাথে অজানায় হারিয়ে যেতে। আচ্ছা, ওরা বিশাল বিশাল নদী, সমুদ্রের ধারা পার হয় কিভাবে? আবার মনে হলো ওরা যেভাবেই পার হোক আমারও উচিত ওদের মতো হওয়া। নিজের জন্য? হ্যাঁ, নিজের জন্যই তো আমাকে বেঁচে থাকা দরকার। আমাকে আরও কঠোর হতে হবে, শক্ত হতে হবে। কারো দয়া বা করুণা আমি ডিজার্ভ করি না। আমার দুর্বলতাটাকেই নিজের শক্তি হিসেবে ধরে নিয়ে ওই বক আর চিলেদের দলের মতো বহুদূর অবধি যেতে হবে। ট্রিপিক্যাল বাঙালি নারী হয়ে থাকতেই চেয়েছিলাম সবসময়। এখন মনে হচ্ছে আমাকে বাংলা সিনেমার অবহেলিত নায়িকাদের মতো বেঁচে থাকলে চলবে না। আমারই জন্য আমায় বাঁচতে হবে। ধূসর? কে ধূসর? আমার তো কেউ হয় না। কিন্তু তার জন্য ভেবে ভেবে মরিয়া হয়ে উঠছি কেন আমি? আমি তো কখনো এমন ছিলাম না। সবাই সবার প্রয়োজন মিটিয়েছে, এবার আমি নিজের জন্যই বাঁচব। আমি কোনো ফেলনা নই। মনে মনে এসব ভেবেই নিজের মাথাটাকে ঠান্ডা করলাম। আমাকে অনন্য অসাধারণ হতে হবে। হাজারো ভাবনায় এলোমেলো মাথাটা এখন একটু হলেও স্বস্তি পেয়েছে। শাড়ির আঁচলে আঙুল প্যাঁচাতে প্যাঁচাতে আচারের বয়ামটা টেনে নিয়ে খেতে লাগলাম চেটেপুটে।
মিঠা রোদ্দুরে গা ভিজিয়ে ছাদে বসে আচার খাওয়ার মজাই আলাদা। দূরের বালির মাঠগুলোকে কি শান্ত দেখাচ্ছে। তারপরই রেললাইন, ঝকঝকিয়ে ট্রেনগুলো যখন ছুটে চলে সেই দৃশ্যটা দেখলেও আজকাল মনের ভেতর সূক্ষ্ম সুখানুভূতি হয়। অজানায় হারিয়ে যেতে মন চায়। আমের আচারের বয়াম প্রায় শেষের দিকে। সেই অংশটুকু চামচে করে তুলতেই ছোট চাচি আমার হাত থেকে সেটা কেড়ে নিলেন। আমি প্রকৃতি দেখা বাদ দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে চাচির দিকে তাকালাম। আর কত খাবি তুই? এবার তো পেট ব্যথা করবে আরো। আমি বিরক্ত গলায় বললাম, কই অত খেয়েছি? 2 চামচও হয়নি আর তুমি বলছো? তোর মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? মাথা খারাপের কি হলো? সেই সকাল থেকে আচারের বয়াম নিয়ে ঘুরছিস আর খাচ্ছিস। পুরো বয়ামটা শেষ করে তুই বলছিস কিছু খাসনি? তাতে কি হয়েছে? আচারটা তুমি দিয়েছ? দারুণ খেতে। আসো তোমার হাতে একটা চুমু দিই। ছোট চাচি দূরে সরে গেলেন। আমি আচারের বয়ামটা নিয়ে নিলাম জোর করে। তারপর শেষটুকুও মুখে পুড়ে একটা হাসি দিয়ে বললাম, আহ, দারুণ খেতে। ছোট চাচি হেসে ফেললেন। রোদে মেলানো কাপড়গুলো বাস্কেটে ভাঁজ করে রাখতে রাখতে জিজ্ঞেস করলেন, তোর হয়েছে কি আরু? আমি ভ্রু কুঁচকে তাকালাম। বোকার মতো বললাম, কি হবে? বলছি এত আচার খাচ্ছিস কেন? আচার খেলে কিছু হতে হয় নাকি? না, হয় না। কিন্তু জানিস তো অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মানে? খাচ্ছিস তো আচার। পরিমিত খেলে একটা কথা ছিল, কিন্তু তুই পুরো এক বয়াম শেষ করলি কয়েক ঘন্টায়। এতে তোর খটকা লাগছে না? আমি হতভম্ব হয়ে বললাম, কিসের খটকা? ছোট চাচি বিরক্ত গলায় বললেন, এখন আমায় বুঝিয়ে দিতে হবে কিসের খটকা? আজব তো। যা বলার ক্লিয়ারলি বলো তো। তোর তো বিয়ে হয়েছে। জামাইকে জিজ্ঞেস করেনি? আমি বলবো না বাপু। ধূসরের প্রসঙ্গ উঠতেই আমি আর কথা বাড়ালাম না। ছাদ থেকে নেমে গেলাম। আজ 3 সপ্তাহ ধরে আমি আমাদের বাসায় আছি। ধূসর আমাদের বাসায় 3 দিন থেকে গেছেন। কিন্তু সেই রাতের পর থেকে আজ পর্যন্ত আমি ওনার সাথে কোনো কথা বলিনি। যোগাযোগ করার চেষ্টাও করিনি। মা বাবা অবশ্য আমার খোঁজখবর নেন। ফোন দিলই বাসায় যেতে বলেন। আমি এক্সামের দোহাই দিয়ে রয়ে গিয়েছি। অবশ্য কথাটা পুরোপুরি মিথ্যে নয়। আমার সত্যিই এক্সাম ছিল। ওদেরকে মাঝে মধ্যে ভিডিও কলে অ্যাড করি, কিশমিশকে দেখি। মা বাগানের নতুন গাছগুলো আমাকে ছবি তুলে পাঠায়। ও বাড়িতে কোনো ভালো রান্নাবান্না হলে দারোয়ান কাকাকে দিয়ে আমার জন্য পাঠিয়ে দেন। ওনারা সত্যিই বেশ অমায়িক এবং নরম মনের মানুষ। এর মধ্যে 4-5 দিন ভিডিও কলে কথা বলার সময় ধূসর এসে উকিঝুঁকি দিয়ে গেছে। হয়তো তার অর্ণির চেহারাটা দেখার ইচ্ছে হচ্ছিল। ভাব ভঙ্গিমা দেখে মনে হচ্ছিল সে আমার সাথে কথা বলতে চায়। কিন্তু আমি সেরকম কোনো সুযোগই দিইনি। অবশ্য উনি নাকি এখন ঠিক হয়ে গেছেন। বাবার সাথে ব্যবসার কাজও সামলাচ্ছে। নেশাভাং করা বাদ দিয়েছেন। আমি জানি না মানুষটা আসলেই ঠিক হয়েছে কিনা। হলেই ভালো। ওনার প্রতি আমার সব দায়িত্ব আমি ভালোভাবেই পালন করার চেষ্টা করেছি। নিজের আত্মসম্মানবোধ বিসর্জন দিতেও কার্পণ্য করিনি। এই তো কদিন আগে অর্ণির জন্য কয়েকজন এতিম খাওয়ানো হয়েছিল। ধূসর আর তার পরিবারও এসেছিল। আমি বাবা মায়ের সঙ্গে দেখা করলেও ওই লোকের সামনে যাইনি। কি দরকার নিজেকে এত সস্তা বানানোর? সে তার মতো থাকুক, আমিও থাকি। সবশেষে এটাই বলতে হয়, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমি ভালো আছি।
ছাদ থেকে নেমে দেখি ড্রয়িং রুমে চাচা আর আব্বু বসে কথা বলছে। আমাকে নামতে দেখে কাছে ডাকলেন। আমি আব্বুর পাশে গিয়ে বসলাম। আব্বু জিজ্ঞেস করলেন, কি করছিলে? ছাদে ছিলাম। ওহহ, তোমাদের মধ্যে সব ঠিকঠাক চলছে মা? আমি অবাক হলাম। জিজ্ঞেস করলাম, আমাদের মধ্যে মানে? তোমার আর ধূসরের মধ্যে? আমাদের মধ্যে তো তেমন কিছু হয়নি। দেখো, আমি আমার একটা কলিজাকে হারিয়েছি, তুমি এখন আমার সব। তাই কোনো সমস্যা হলে সবার আগে আমাকে জানাবে। আমি মাথা নাড়লাম। আব্বু আবারও বললেন, আসলে বাসায় এসে থাকছ তো ধূসরের বাবা ফোন দিয়ে জিজ্ঞেস করল তুমি কবে যাবে। আমি বললাম তোমার যখন ইচ্ছে হবে তখনই। তারপর জিজ্ঞেস করলেন তোমার আর ওর মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা। আমি তো কিছু জানি না, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। আব্বুর কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, না, আমাদের মধ্যে কিছু হয়নি। রাতে ঘুমানোর আগে জানি না আমার হঠাৎ কি হলো। আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। নিজের মাঝে বেশ পরিবর্তন লক্ষ্য করলাম। আমার স্বাস্থ্য আগের চেয়ে ভালো হয়েছে, গায়ের রংটা আরেকটু উজ্জ্বল। চুলগুলো কেমন ঝলমল করছে। শাড়িতে আমাকে পুরোদস্তুর অন্য একটা মানুষ লাগছে। অভিনেত্রী আমি। সবার সাথে, এমনকি নিজের সাথেও প্রতিনিয়ত অভিনয় করে চলেছি আমি। ভাবনাচিন্তা বাদ দিয়ে যা কখনোই করিনি বা আমার পছন্দ নয় সেই কাজটাই করতে বসলাম। ড্রেসিং টেবিলের সামনে বসে চোখে কাজল দিল ঠোঁটে লিপস্টিক দিল আর হালকা মেকআপ। পরবর্তীতে নিজেই অবাক হলাম। তৎক্ষণাৎ সবকিছু ধুয়েমুছে সবকিছু মুছে নিলাম। বিছানায় শুয়ে পড়ার পর মোবাইল অন করে গ্যালারিতে ঢুকলাম। আমার ফোনে আমার একটা ছবিও নেই। সব অর্ণির ছবি, ওর আর ধূসরের বিয়ের। ধূসরের সাথে হাজারখানেক ছবি আছে ওর। সবগুলোতেই দুজনকে খুব সুখী সুখী দেখাচ্ছিল। আমি অর্ণির ছবিতে চুমু খেলাম। তারপর ক্যামেরা অন করে অনেকগুলো সেলফি নিলাম। বুঝতে পারছি আমার আজ প্রচণ্ড মুড সুইং হচ্ছে। ধূসরের নাম্বার আমার ফোনে আগেই সেভ করা ছিল, তবে কখনো কোনো কন্ট্রাক্ট করিনি। মাথায় হঠাৎ এক দুষ্ট বুদ্ধি এলো। আমি হোয়াটসঅ্যাপে আমার সবগুলো দাঁত বের করা ভ্যাবলাকান্তির মতো তোলা সেলফিগুলো ওনাকে সেন্ড করে দিল। বেচারা দেখুক, আমি ওনার বিরহে দিন কাটাচ্ছি না। আমি চিল করছি, ভালো আছি, আনন্দে আর সুখ উথলে উঠছে। আহা, এত শান্তি লাগছে কেন? খুশিতে ড্যান্স করতে ইচ্ছে করছে। ওরেরে জীবনে এত আনন্দ কেন? আমার তো লাফিয়ে লাফিয়ে ধূসরদের বাড়ি গিয়ে ওনার হ্যাবলাকান্তের মতো মুখটা দেখার ইচ্ছে হচ্ছে। এতদিন তিনি আমাকে জ্বালাতে সাহায্য করেছিলেন, আর আমি ওনাকে জ্বলতে সাহায্য করলাম। রিভেঞ্জ অব নেচার। অতঃপর হাসতে হাসতে, উৎফুল্ল প্রফুল্ল মন নিয়ে ঘুমিয়ে পড়লাম। চলবে ইনশাআল্লাহ।